সরকারের বিভাগ ৩টি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান হলো সরকার। সরকার হলো রাষ্ট্রের মুখপাত্র। সরকারের মুখপাত্র হলো প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা প্রকাশিত হয় সরকারের মাধ্যমে। বাংলাদেশের সরকার গঠিত হয়েছে আইন, শাসন ও বিচার বিভাগের সমন্বয়ে। অর্থাৎ বাংলাদেশ সরকারের বিভাগ হচ্ছে মূলত ৩টি। আইন বিভাগ বা লেজিসলেটিভ, এখানে বিভাগের পরিচয় হচ্ছে স্পিকারের অধীন। কেন্দ্রস্থল হচ্ছে জাতীয় সংসদ বা আইনসভা, আর মন্ত্রিপরিষদ শাসিত সরকার দায়ী থাকে আইনসভার নিকট। এর বিভাগীয় কাজগুলো হচ্ছে আইন ও সংবিধান প্রণয়ন, আইন সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন, জাতীয় অর্থ নিয়ন্ত্রণ ও তদারক, জনমত গঠন ও অনুসন্ধানমূলক কাজ করা, নির্বাচন সংক্রান্ত এবং শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করা। দ্বিতীয় হচ্ছে শাসন বা নির্বাহী বিভাগ বা এক্সিকিউটিভ, মন্ত্রণালয় ও সচিবালয়। নির্বাহী ব্যবস্থা গৃহীত হয় রাষ্ট্রপতির নামে। নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর কর্তৃত্বে। মন্ত্রিপরিষদ ও সচিবালয় নিয়ে গঠিত। এর কাজ হচ্ছে আইন প্রয়োগ করা, অভ্যন্তরীণ শাসন পরিচালনা করা, পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করা এবং সামরিক ও জনকল্যাণমূলক কাজ করা। তৃতীয় গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার বিভাগ বা জুডিশিয়াল। সুপ্রিম কোর্ট অধীন হচ্ছে প্রধান বিচারপতি। সংবিধানের রক্ষক ও অভিভাবক হলো বিচার বিভাগ বা সুপ্রিম কোর্ট। গণতন্ত্রের রক্ষা কবচ হচ্ছে বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের কাজগুলো হচ্ছে বিচার কাজ পরিচালনা, আইন ভঙ্গকারীদের শাস্তি বিধান করা, আইন ও সংবিধানের ব্যাখ্যা ও পরামর্শ দান, ব্যক্তি স্বাধীনতা, নাগরিক অধিকার ও মানবাধিকার সংরক্ষণ করা। আইন বিভাগ বা লেজিসলেটিভ। আইনসভা, জাতীয় সংসদ। জাতীয় সংসদ সরকার ব্যবস্থায় মন্ত্রিসভা, অভিভাবক হচ্ছে জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। 65(1) অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সদস্য নির্বাচিত হবে 300 জন। 65(2) সংবিধানের ধারা অনুযায়ী সংসদের স্থায়ী আসন হচ্ছে ঢাকায়। আইনসভা বিষয়ে বিব্রত রয়েছে সংবিধানের 65 থেকে 93 অনুচ্ছেদ পর্যন্ত। জাতীয় সংসদের কথা বলা হয়েছে সংবিধানের 5ম ভাগে। জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক হচ্ছে শাপলা। সংবিধান অনুসারে প্রজাতন্ত্রের আইন প্রণয়নের উৎস হচ্ছে সংসদের উপর। সংসদের রেকর্ড হয় শুধু বাংলায়। সংসদের কার্যধারায় কোনো কিছু নিয়ে আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। মন্ত্রিপরিষদের সদস্যগণ যৌথভাবে জবাবদিহি করতে বাধ্য থাকেন সংসদের নিকট। অর্থাৎ নির্বাহী বিভাগের উপর জাতীয় সংসদের নিয়ন্ত্রণ বা কর্তৃত্ব খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদের অনুমতি ছাড়া জরুরি অবস্থা জারি বা ঘোষণার নির্দিষ্ট সময়ের পরেও কার্যকর হয়ে যায়। প্রশাসনিক ট্রাইব্যুনাল, অধস্তন আদালত, ন্যায়পাল পদ প্রতিষ্ঠার দায়িত্ব জাতীয় সংসদের। স্থানীয় সরকারের কার্যাবলী নির্ধারণ করে জাতীয় সংসদ। যুদ্ধ ঘোষণার অনুমতি দেয় জাতীয় সংসদ। জাতীয় অর্থের নিয়ন্ত্রণ ও অভিভাবক জাতীয় সংসদ। সংসদের অনুমতি ছাড়া আরোপিত হবে না কর আরোপ ও গ্রহণ। অধ্যাদেশ জারিকে আইনে রূপান্তরিত করে সংসদ অধিবেশন শুরু হওয়ার 30 দিনের মধ্যে প্রতিরক্ষা বাহিনী সমূহ সংরক্ষণ ও এতে লোক ভর্তির আদেশ মঞ্জুর করে জাতীয় সংসদ। সংসদের হুইপদের বলা হয় সচেতক। সংসদ নেতা ও উপনেতা সংসদের কার্যপ্রণালী ও গতিধারা নিয়ন্ত্রণ করে থাকেন হুইপদের মাধ্যমে। সংসদ সভাপতি হচ্ছে স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনে অপসারিত হন সংসদ সদস্যদের ভোটাভুটির মাধ্যমে। স্পিকার ও ডেপুটি স্পিকার বেতন ভাতা বরাদ্দ হয় সংযুক্ত তহবিলের দায়মুক্তির ব্যয় থেকে। স্পিকার শপথে বহাল থাকেন পরবর্তী নির্বাচনের পর স্পিকার নির্বাচিত হওয়া আগ পর্যন্ত। স্পিকার সংসদের কার্যপ্রণালী নির্ধারণ করেন সংসদ নেতা বা প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে। শৃঙ্খলা ভঙ্গের জন্য সংসদ সদস্যদের সংসদ থেকে বহিষ্কার করতে পারেন স্পিকার। যখন কোনো কারণে দুই পক্ষ সমানভাবে বিভক্ত হয় তখন নির্ধারণ ভোট বা কাস্টিং ভোট দেন স্পিকার। নবনির্বাচিত সংসদ সদস্যগণের শপথ পড়ান পূর্ববর্তী সংসদের স্পিকার। বাংলাদেশের বর্তমান সংসদ সিস্টেম হচ্ছে ওয়েস্টমিনিস্টার সিস্টেম, তবে অধিকাংশ রাজনৈতিক দল চায় আনুপাতিক প্রতিনিধিত্ব। জাতীয় সংসদ ভবন নির্মাণ কাজ শুরু হয় 1961 সালে। উদ্বোধন হয় 28 জানুয়ারি 1982 সালে। প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 15 ফেব্রুয়ারি 1982 সালে। জাতীয় সংসদ অবস্থিত শেরেবাংলা নগর, ঢাকা। স্থাপত্য রীতি আধুনিক ও স্মৃতিস্তম্ভ। স্থপতি বা নকশাকারী মার্কিন স্থপতি লুই আই খান। জন্ম এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে। সরকারি স্থপতি হচ্ছে মাজহারুল ইসলাম। লুই আই খানের মৃত্যুর পর অবশিষ্ট কাজ সম্পন্ন করেন হেনরি উইলকট। ভবনটির কাঠামো ডিজাইন করেন হেনরি এম ফেমব্যাম। সংসদ ভবনের পেছনে আছে ক্রিশ্চিয়ান লেক। জাতীয় সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আইয়ুব খান। উদ্বোধন করেন সাবেক প্রেসিডেন্ট আব্দুস সাত্তার। জাতীয় সংসদ ভবনের উচ্চতা হচ্ছে 155 ফুট 8 ইঞ্চি বা 46.5 মিটার, 9 তলা বিশিষ্ট। আয়তন 215 একর, প্রস্তাবনায় ছিল 208 একর। প্লাজা হচ্ছে মেইন প্লাজা, দক্ষিণ প্লাজা এবং প্রেসিডেন্সিয়াল প্লাজা। ভিআইপি গ্যালারি রয়েছে 2টি। জাতীয় সংসদ ভবনের আসন ব্যবস্থা। মোট আসন সংখ্যা 350টি, যার মধ্যে সংরক্ষিত 50টি আসন রয়েছে। বসার আসন হচ্ছে 354টি। জাতীয় সংসদ ভবনের প্রথম আসন পঞ্চগড়, 300তম হচ্ছে বান্দরবন। সবচেয়ে বেশি আসন রয়েছে ঢাকা জেলায় 20টি এবং ঢাকা বিভাগে 70টি। দ্বিতীয় সর্বোচ্চ সংসদের আসন রয়েছে চট্টগ্রামে 16টি, কুমিল্লা এবং ময়মনসিংহে 11টি করে। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 15টি, দক্ষিণে 8টি, উত্তরে 7টি। 2018 সালের হিসেবে সবচেয়ে বেশি ভোটার ঢাকা 19 আসনে 7,47,301 জন।
কম্পিউটার ঝালকাঠি 1 আসনে ৭৮,৭৮৫ জন। একটি করে সংসদীয় আসন রয়েছে 3টি জেলায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবান। 2টি করে সংসদীয় আসন রয়েছে 9টি জেলায়, বরগুনা, ঝালকাঠি, পঞ্চগড়, জয়পুরহাট, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, নড়াইল এবং রাজবাড়ী। জাতীয় সংসদে এখন পর্যন্ত বিদেশি রাষ্ট্রপ্রধান বক্তৃতা করেন 2 জন। সাবেক যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো 1973 সালে জানুয়ারিতে, ভারতের সাবেক রাষ্ট্রপতি বিবি গিরি 1974 সালের জুনে। সূত্র হচ্ছে বিবিসি বাংলা। রাষ্ট্রপতি ও সংসদের সম্পর্ক। রাষ্ট্রপতি সংসদে বার্তা পাঠাতে পারেন। তিনি সাধারণ নির্বাচনের পরে প্রথম অধিবেশন শুরুর সময় এবং প্রতিবছর প্রথম অধিবেশন শুরুর সময় সংসদে ভাষণ দেন। বিল সংসদে পাস হওয়ার পর রাষ্ট্রপতি সম্মতি দিলে আইনে পরিণত হয়। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত অর্থ বিল সংসদে উত্থাপন করা যাবে না। অর্থ বিল রাষ্ট্রপতি 15 দিনের মধ্যে সম্মতি দিবেন। অর্থ বিল ছাড়া অন্যান্য বিলে রাষ্ট্রপতি সম্মতি জানাতে পারেন বা কোনো সংশোধনী বিবেচনা করার জন্য অনুরোধ জানাতে পারেন। রাষ্ট্রপতি ফেরত পাঠানোর পরে সংসদ পাস করে দিলে রাষ্ট্রপতি 7 দিনের মধ্যে সম্মতি দিবেন। সম্মতি দিক বা না দিক 7 দিন পরে এটি 7 দিন ধরে এটি ধরে নেওয়া হবে রাষ্ট্রপতি সম্মতি দেওয়া হয়েছে বা দিয়েছেন। সংসদ অধিবেশন না থাকলে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। সংসদের প্রথম অধিবেশনের 30 দিনে অধ্যাদেশ অনুমোদন দিতে না পারলে এটি আর কার্যকর থাকে না। সংবিধানের 72 অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করেন এবং রাষ্ট্রপতি প্রথম বৈঠকের স্থান ও সময় নির্ধারণ করেন। সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার 30 দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন। প্রথম অধিবেশনের প্রথম বৈঠকে সংসদের মধ্য হতে স্পিকার, একজন ডেপুটি স্পিকার ও সংসদ উপনেতা নির্বাচিত হন। রাষ্ট্রপতি জাতীয় সংসদের অভিভাবক, স্পিকার জাতীয় সংসদের সভাপতি এবং সংসদ সচিবালয়ের প্রধান। প্রধানমন্ত্রী সংসদ নেতা বা লিডার অব দ্য হাউস। পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা সংসদ নেতা অর্থ প্রধানমন্ত্রী বা এমন কোনো মন্ত্রী যিনি সংসদের অন্যতম সদস্য এবং সংসদ নেতারূপে কাজ করার জন্য প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত। বিরোধী দলীয় নেতা বা লিডার অব দ্য অপোজিশন পরিচয়। পার্লামেন্টের বিরোধী দলের নেতা। সংসদের ব্যবস্থায় বিরোধী দলীয় নেতা পূর্ণমন্ত্রীর মর্যাদা ভোগ করেন। সংসদ উপনেতা বা ডেপুটি লিডার অব দ্য হাউস। এই উপনেতা নির্বাচন হয় সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থনের ভিত্তিতে। তিনি প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন। হুইপ, যিনি সংসদের শৃঙ্খলা রক্ষা করেন। হুইপ শব্দের অর্থ হচ্ছে সচেতক। স্পিকার ও ডেপুটি স্পিকার। স্পিকার ও ডেপুটি স্পিকার বেতন ও ভাতা সংযুক্ত তহবিলের দায়মুক্ত ব্যয় থেকে ব্যয় বরাদ্দ করা হয়। স্পিকার বা ডেপুটি স্পিকারের পদ শূন্য হবে যদি তিনি সংসদ সদস্য না থাকেন। তিনি মন্ত্রী পদ গ্রহণ করেন। রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার সাথে স্পিকার পদ শূন্য হয়, কেননা স্পিকার পদ শূন্য হলে ডেপুটি স্পিকারের পদ শূন্য হয়। গণপরিষদ স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের ডেপুটি স্পিকার মোহাম্মদুল্লাহ। সংসদের প্রথম স্পিকার মোহাম্মদুল্লাহ। সংসদের প্রথম ডেপুটি স্পিকার মোহাম্মদ বাইতুল্লাহ। প্রথম নারী স্পিকার ডক্টর শেরিন শারমিন চৌধুরী। স্পিকার ও রাষ্ট্রপতি ছিলেন মোহাম্মদুল্লাহ জমিরুদ্দিন ও আব্দুল হামিদ অ্যাডভোকেট। স্পিকার। সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ উল্লাহ এবং সংসদের প্রথম স্পিকার মোহাম্মদ আব্দুল মালিক উকিল। ডেপুটি স্পিকার প্রথম মোহাম্মদ বাইতুল্লাহ এবং সুলতান আহমদ চৌধুরী। সংসদের তথ্যাবলী। সংসদ যে বিধি অনুযায়ী পরিচালিত হয় তাকে সংসদ কার্যাবলী বিধি বলে। কার্যাবলী বিধি গৃহীত হয় 1974 সালের 22 জুলাই। সংবিধানে বাংলাদেশের জাতীয় সংসদে সংসদীয় স্থায়ী কমিটি গঠনের কথা বলা হয়েছে 76 নং অনুচ্ছেদে। মোট কমিটি 50টি, এর মধ্যে সংসদীয় কমিটি 11টি, মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি 39টি। প্রত্যেক মন্ত্রণালয়ে স্থায়ী কমিটির সদস্য 10 জন। স্থায়ী কমিটির প্রধানের পদবি হচ্ছে সভাপতি। সংসদের নিজস্ব সচিবালয় থাকবে বলা হয়েছে সংবিধানের 79 নং অনুচ্ছেদে। সংসদ সচিবালয়ের প্রধান এবং প্রশাসনিক দায়িত্ব স্পিকার অনুপস্থিতিতে সংসদ বিষয়ক মন্ত্রী বা উপদেষ্টা। বর্তমানে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। পার্লামেন্টারি শব্দকোষ। গেজেট, GAZETE গেজেট। গেজেট অর্থ হচ্ছে সরকারি ঘোষণা। কার্যপ্রণালী বিধি অনুযায়ী গেজেট অর্থ বাংলাদেশ গেজেট। নোটিফিকেশন বা প্রজ্ঞাপন। জনগুরুত্বপূর্ণ বিষয়ে নেয়া নীতিগত সিদ্ধান্তের প্রমাণপত্র বা দলিল হলো প্রজ্ঞাপন। এটি শক্তিশালী আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত। সার্কুলার বা পরিপত্র। জনগুরুত্বপূর্ণ বিষয়ে নেয়া নীতিগত সিদ্ধান্ত জনগণকে অফিসিয়াল জানানো ঘোষণাপত্র হলো পরিপত্র। এর কোনো আইনগত ভিত্তি নেই। ব্যালট। নির্বাচনের মাধ্যমে কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে ব্যালট বলা হয়। কোয়েশ্চন আফ্রন স্টার মার্ক, তারকা চিহ্নিত প্রশ্ন। কোনো সদস্য তার উত্থাপিত প্রশ্নে যদি মৌখিক উত্তর চান তাহলে তিনি প্রশ্নটির উপর তারকা চিহ্ন দিয়ে দেন। কোয়েশ্চন উইদাউট স্টার মার্ক, তারকা চিহ্নবিহীন প্রশ্ন। যেসব প্রশ্নে কোনো তারকা চিহ্ন থাকে না সেগুলো তারকা চিহ্নবিহীন প্রশ্ন। তারকা চিহ্নবিহীন প্রশ্নের উত্তর লিখিতভাবে দেওয়া হয়।
সাপ্লিমেন্টারি কোয়েশ্চেন বা সম্পূরক প্রশ্ন। সংসদের সদস্যরা প্রশ্নের উত্তর পাওয়ার পর ওই সম্পর্কে বিশদ ব্যাখ্যা চেয়ে যে প্রশ্ন উত্থাপন করেন তাকে সম্পূরক প্রশ্ন বলে। কিচেন ক্যাবিনেট, রাষ্ট্র বা সরকারের প্রধানের অনানুষ্ঠানিক উপদেষ্টা মণ্ডলী। ট্রেজারি বেঞ্চ বা সরকারি আসন, সংসদের সামনের দিককার আসন যেখানে মন্ত্রী, সরকারি দলের নেতৃত্বে স্থানীয় সদস্যরা বসেন। ক্রসবেঞ্চার হচ্ছে যেসব সদস্য কোনো প্রধান রাজনৈতিক দলের সদস্য নন তাদের ক্রসবেঞ্চার বলা হয়। ফ্লোর লিডার আইনের পরিষদের তার দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছেন। হ্যাং পার্লামেন্ট হচ্ছে পার্লামেন্ট নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠ না ফেলে ঝুলন্ত পার্লামেন্ট দেখা দেয়। ওয়াকআউট হচ্ছে বিরোধী দলের সদস্যদের সরকারি কোনো সিদ্ধান্ত, স্পিকারের কোনো রুলিং এর প্রতিবাদে সংসদ থেকে বের হয়ে আসেন, সেটি মূলত ওয়াকআউট। পয়েন্ট অফ অর্ডার, বিধি বহির্ভূত ছুট কিছু হয়ে থাকলে কোনো বিষয়ে নির্ধারিত আলোচনার দাবি হচ্ছে পয়েন্ট অফ অর্ডার। কিছু আইন এবং তার সাল। আইনের নাম হচ্ছে মুসলিম পারিবারিক আইন 1961 সালের, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973 সালের, শিশু অধিকার আইন 1972 সালের, পারিবারিক আদালত অধ্যাদেশ 1985 সালের, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 1990 সালের, সার্বজনীন পেনশন ব্যবস্থা আইন 2023 সালের, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন 2012 সালের, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন 2010 সালের, বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 সাল, পিতামাতা ভরণ পোষণ আইন 2013 সাল, নিরাপদ খাদ্য আইন 2013 সাল, সড়ক পরিবহন আইন 2018 সাল, দ্রুত বিচার আইন 2002 সাল, জননিরাপত্তা আইন 2000 সাল বাতিল 2002 সালে, জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন 2009 যেটি বাতিল হয় 2024 সালের 29 আগস্ট। আইন বিষয়ক গুরুত্বপূর্ণ ধারা 54 ধারা হচ্ছে বিনা ওয়ারেন্টে পুলিশ কর্তৃক গ্রেপ্তার, 154 ধারা হচ্ছে এজাহারে রেকর্ড করা হয় এর অনুযায়ী, 166 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট জবানবন্দি রেকর্ড করেন, 509 ধারা ইফটিজিং বিরোধী ধারা, 144 ধারা মানুষের চলাচল আচরণ কর্মকাণ্ডের উপর বিধিনিষেধ বা নিয়ন্ত্রণ, 161 ধারা পুলিশ জবানবন্দি রেকর্ড করে, 420 ধারা বাংলাদেশের পেনাল কোডের একটি ধারা প্রতারণার জন্য শাস্তির বিধান। বিচার বিভাগ বা দ্য জুডিশিয়ারি, বাংলাদেশের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট, যার দুইটি বিভাগ রয়েছে, এক আপিল বিভাগ, দুই হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্ট গঠিত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকদের নিয়ে অনুচ্ছেদ সংবিধান 94। আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি নাজমুল আরা সুলতানা, দ্বিতীয় নারী বিচারপতি জিনাত আরা এবং তৃতীয় ও প্রথম হিন্দু বিচারপতি কৃষ্ণা দেবনাথ। রাষ্ট্রপতি কারো পরামর্শ না নিয়ে প্রধান বিচারপতিকে এবং প্রধান বিচারপতির পরামর্শ অন্য বিচারপতিদের নিয়োগ দেন। প্রধান বিচারপতিকে শপথ পড়ান রাষ্ট্রপতি এবং বিচারপতিদের শপথ পড়ান প্রধান বিচারপতি। বিচারক সংখ্যা নির্ধারণ করেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের বিচারপতি হওয়ার যোগ্যতা হচ্ছে 3টি, যথাক্রমে বাংলাদেশের নাগরিক হতে হবে, 2 সুপ্রিম কোর্টে অন্য 10 বছর যাবত অ্যাডভোকেট হিসেবে কাজ করতে হবে এবং বাংলাদেশে কোনো বিচার বিভাগের পদে ন্যূনতম 10 বছর আসীন থাকতে হবে। বিচারপতিদের শৃঙ্খলা আনয়নে বা পদায়নের কথা বলা হয়েছে সংবিধানের 116 নং অনুচ্ছেদে। শৃঙ্খলা বিধান ন্যস্ত প্রধানত রাষ্ট্রপতির উপর। পারিবারিক আদালত হচ্ছে পারিবারিক আদালত গঠিত হয় মুসলিম পারিবারিক আইন 1961 অনুসারে। পারিবারিক আদালত নিষ্পত্তি করে থাকে 5টি বিষয়ে: বিবাহ বিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, দেনমোহর, ভরণ পোষণ এবং অভিভাবকত্ব। পরিবেশ আদালত আইন পাস হয় 2000 সালে। সমগ্র দেশের জন্য ঢাকা পরিবেশ আপিল বিভাগ প্রতিষ্ঠিত হয় 2005 সালে। বর্তমানে পরিবেশ আদালত আছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে। শ্রম আদালত প্রতিষ্ঠা 13টি শ্রম আদালত স্থাপিত হয়েছে। সদস্য 3 জন, চেয়ারম্যান এবং 2 জন সদস্য। দ্রুত বিচার ট্রাইব্যুনাল চাঞ্চল্যকর হত্যা, ধর্ষণ, আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য সংক্রান্ত অপরাধের মামলা দ্রুত বিচার নিষ্পত্তি করার জন্য 2002 সালে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন পাস ও ট্রাইব্যুনাল গঠিত হয়। প্রশাসনিক ট্রাইব্যুনাল মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল অ্যাক্ট 1980 ক্ষমতা বলে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হয়। সংবিধানের 117 নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠিত হওয়ার কথা উল্লেখ আছে। চাকরি সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য 7টি প্রশাসনিক ট্রাইব্যুনাল রয়েছে। ঢাকায় 3টি, এছাড়াও চট্টগ্রাম, বগুড়া, বরিশাল এবং খুলনায় রয়েছে। সরকারি বিধিবদ্ধ সরকারি প্রতিষ্ঠানে কর্মরত, নিয়োগ, পদোন্নতি, জ্যেষ্ঠতা, বরখাস্ত, পেনশন সহ অন্যান্য বিষয়ে প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি প্রশাসনিক ট্রাইব্যুনালে আবেদন করতে পারেন। মোবাইল কোর্ট হচ্ছে অপরাধের তাৎক্ষণিক শাস্তি প্রদানের লক্ষ্যে গঠিত সংক্ষিপ্ত আদালত, যার বিচারক হচ্ছেন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা সরকারি কমিশন থেকে জেলা ম্যাজিস্ট্রেট, কমিশনার থেকে। গঠিত হয় মোবাইল কোর্ট আইন 2009 অনুসারে। এই আইনের আওতায় একজন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড ও অর্থদণ্ড করতে পারেন। বাংলাদেশ আইন কমিশনের প্রধান নারী চেয়ারম্যান হচ্ছে বিচারপতি জিনাত আরা। 19 হেয়ার রোড, ঢাকায় অবস্থিত প্রধান বিচারপতির সরকারি বাসভবনে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় 10 অক্টোবর 2024 সালে।
মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল ও শেখ হাসিনার বিচার গঠিত 2010 সালের 25শে মার্চ। গঠনের ভিত্তি 1973 সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট ও জাতিসংঘের 1998 সালের রোম বিধি। গঠনের উদ্দেশ্য 1971 সালে যুদ্ধ অপরাধীর বিচার। বর্তমানে চলছে জুলাই বিপ্লব 2024 এর হত্যা বা গণহত্যার বিচার। বর্তমান চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার। সদস্য 3 জন, চেয়ারম্যান এবং 2 জন বিচারক। বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং মহিতুল হক এনাম চৌধুরী। চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম। মানবতা বিরোধী আইনে প্রস্তাবিত সংশোধন: রাজনৈতিক দল যদি মানবতা বিরোধী অপরাধ করে তাহলে সেই দলকে 10 বছর পর্যন্ত নিষিদ্ধ করার প্রস্তাব রাখা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম মামলা হচ্ছে 14 আগস্ট 2024। বিচার কার্য শুরু 2024 সালের 17 অক্টোবর। এই দিন শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিচার বিভাগ পৃথকীকরণ: নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের 22 নং অনুচ্ছেদে। নির্বাহী বিভাগ হতে বিচার বিভাগ পৃথকীকরণ মামলা হয় 19 নভেম্বর 1995। মামলা করেন তৎকালীন সাব জজ মাজদার হোসেন। মামলাটির নাম মাজদার হোসেন বনাম বাংলাদেশ। মামলার বিচারক ছিলেন বিচারপতি মোস্তফা কামাল। স্বাধীন বিচার বিভাগের যাত্রা শুরু হয় 1 নভেম্বর 2007 সালে। সুপ্রিম কোর্টে আপিল বিভাগের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে রায় দেওয়া হয় 2 ডিসেম্বর 1999। শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ, দ্য এক্সিকিউটিভ। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন প্রয়োগের জন্য বা আইন প্রয়োগ করে শাসন কার্য পরিচালনা করে শাসন বিভাগ বা নির্বাহী বিভাগ। রাষ্ট্র পরিচালনায় সরাসরি অংশ নিয়ে থাকে নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ কর্তৃপক্ষ হচ্ছে মন্ত্রিপরিষদ বা উপদেষ্টা পরিষদ। নির্বাহী বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ আমলাবর্গ। নির্বাহী বিভাগের সদস্যরা দায়বদ্ধ আইন পরিষদের নিকট। নির্বাহী ক্ষমতা চর্চা করে প্রধানমন্ত্রী। মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি, কিন্তু মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী। ওয়ারেন্ট অফ রেসিডেন্স: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পদমর্যাদা ক্রম। রাষ্ট্রের নির্বাহী আইন বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদসমূহের ক্রমবিন্যাস মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিবর্গের তালিকা। বাংলাদেশে প্রথম ওয়ারেন্ট অফ রেসিডেন্স জারি করা হয় 11 জানুয়ারি 1974 সালে। দেশে ওয়ারেন্ট অফ রেসিডেন্স 25টি ক্রমে রাষ্ট্রে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্রথম 2টি ক্রম হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট: বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার শীর্ষ ব্যক্তি রাষ্ট্রপতি। প্রজাতন্ত্রে সকল শাসনকর্ম সম্পন্ন হয় রাষ্ট্রপতির নামে। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন নিয়মতান্ত্রিক শাসক প্রধান বা কনস্টিটিউশনাল হেড। সরাসরি রাষ্ট্রপতি নির্বাচিত হয় 2 বার, 1978 এবং 86 সালে। রাষ্ট্রপতি নির্বাচন হয় সংসদ সদস্যগণ কর্তৃক প্রকাশ্য ভোটে। বাংলাদেশের শাসনতান্ত্রিক প্রধান রাষ্ট্রপতি। ভারত ও ব্রিটেনের মতো রাষ্ট্রপতিকে অপসারণের জন্য স্পিকারের নিকট প্রদানের পর প্রস্তাবটি ভোটে দেয়া যাবে না 14 দিন পূর্বে এবং 30 দিনের পরে। রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ার সাথে সাথে স্পিকারের পদ শূন্য হয়। সরকারি কার্যাদি বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ বা নিয়মকানুন প্রণয়ন করেন রাষ্ট্রপতি। জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংহতি প্রতীক হচ্ছেন রাষ্ট্রপতি। পদমর্যাদা বা পদাধিকার বলে রাষ্ট্রপতি যেসব প্রতিষ্ঠানের প্রধান: প্রথমত, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান। বাংলাদেশ স্কাউটের প্রধান। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির প্রধান। প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী: সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান হচ্ছেন হেড অফ দ্য গভর্নমেন্ট এবং মন্ত্রিপরিষদ প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা পরিচালনা করেন প্রধানমন্ত্রী। নির্বাহী বিভাগের প্রধান রাষ্ট্রপতি, কিন্তু নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হয় প্রধানমন্ত্রীর নামে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা সকল কাজের জন্য দায়ী জাতীয় সংসদের নিকট। কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদন হতে পারে না প্রধানমন্ত্রীর সম্মতি ব্যতীত। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রীর মেয়াদ 5 বছর, তবে উত্তরাধিকার দায়িত্ব নেওয়া পর্যন্ত সে পদে বহাল থাকবেন। সমগ্র শাসন ব্যবস্থার মধ্যমণি প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রধানমন্ত্রী পদত্যাগের সাথে সাথে শূন্য হবে মন্ত্রিসভার সকলের মন্ত্রিত্ব পদ। মন্ত্রিসভা অধিবেশন আহ্বান, কর্মসূচি নির্ধারণ, অধিবেশন সভা পরিচালনা, মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন, বিভিন্ন দপ্তরের কার্যালয় পরিচালনা করার দায়িত্ব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে বলা হয় ক্যাবিনেট তোড়নের প্রধান স্তম্ভ বা কিনোট অফ দ্য ক্যাবিনেট আর্ক। জাতীয় সংসদের পবিত্রতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা রক্ষার বিষয়ে স্পিকারকে সাহায্য ও সহযোগিতা করেন প্রধানমন্ত্রী। 48 5 নং অনুচ্ছেদ বলে সংবিধানের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় ও পররাষ্ট্র সংক্রান্ত বিষয়ে রাষ্ট্রপতিকে অভিহিত করেন এবং রাষ্ট্রপতি অনুরোধ করলে যে কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করেন। জাতির নেতা ও পদপ্রদর্শকৃত প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সমমর্যাদাভুক্ত ব্যক্তিদের মধ্যে অগ্রগণ্য ও মন্ত্রীরূপী তারকারাজির মধ্যে বিরাজমান চাঁদ হলেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। পদাধিকার বলে প্রধানমন্ত্রী যেসব প্রতিষ্ঠানের প্রধান: একনেক এবং নেকের প্রধান, বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বা বিআইডিএ এর প্রধান, প্রশাসন সংস্কার ও বাস্তবায়ন কমিটি বা নিখার এর প্রধান, বেজা এবং বেবজার প্রধান, জাতীয় পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রধান, রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির প্রধান, জাতীয় পর্যটন পরিষদের প্রধান, জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদের প্রধান। সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। সরকার প্রধানের বয়স হতে হবে কমপক্ষে 25 বছর বাংলাদেশ সংবিধান অনুযায়ী। সরকার প্রধান শপথ নেন রাষ্ট্রপতির কাছে।
রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রপতি। রাষ্ট্রপ্রধানের বয়স হতে হবে কমপক্ষে 35 বছর বর্তমান সংবিধান মতে। রাষ্ট্রপ্রধান শপথ নেয় স্পিকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার 2024। বঙ্গভবনে শপথ গ্রহণ করেন 8 আগস্ট 2024। শপথ পড়ান মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশ সংবিধানের 3য় তফসিল অনুযায়ী শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মাহবুব হোসেন, তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের সদস্য 23 জন, নারী উপদেষ্টা 4 জন, যদিও পরবর্তীতে কিছু কাটছাঁট হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বা উপদেষ্টা পদমর্যাদায় 3 জন, বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদায় 3 জন। প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় 5টি: মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তসমূহ: অর্থনৈতিক শ্বেতপত্র কমিটি বাংলাদেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়নের লক্ষ্যে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 12 সদস্যের কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংস্কার কমিশন সমূহ: রাষ্ট্র সংস্কারের কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার, মোট 11টি। সেগুলো হচ্ছে: নির্বাচন ব্যবস্থা বদিউল আলম মজুমদার প্রধান, পুলিশের হচ্ছে সরফরাজ হোসেন, বিচার বিভাগের বিচারপতি শাহ আবু নাঈম মুমিনুর, স্বাস্থ্য বিষয়ক জাতীয় অধ্যাপক A.K. আজাদ খান, শ্রমিক অধিকার বিষয়ক সৈয়দ সুলতান উদ্দিন আহমদ, সংবিধান বিষয়ক আলী রিয়াজ, জনপ্রশাসন বিষয়ক আব্দুল মজিদ চৌধুরী, দুর্নীতি দমন ইফতেখারুজ্জামান, গণমাধ্যম হচ্ছেন কামাল আহমেদ, নারী বিষয়ক শিরিন পারভীন হক, স্থানীয় সরকার ডক্টর তোফায়েল আহমেদ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর অবসরের বয়স নির্দিষ্ট করা হয়েছে। গণভবনে জুলাই বিপ্লবের জাদুঘর করা হবে। সিদ্ধান্ত: প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত বিশেষ প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান। মন্ত্রিপরিষদ বা কাউন্সিল ফর মিনিস্টার আইনসভার প্রধানমন্ত্রী, সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী নিয়ে গঠিত। দেশের 25তম মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। সংবিধানের 56 নং অনুচ্ছেদে মন্ত্রিপরিষদ সম্পর্কে বলা আছে। মন্ত্রিসভা বা ক্যাবিনেট: প্রধানমন্ত্রী সহ সকল পূর্ণমন্ত্রীদের নিয়ে গঠিত হয় মন্ত্রিসভা। মন্ত্রিসভার প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীগণ অন্তর্ভুক্ত নন। সংবিধানের 55 নং অনুচ্ছেদে মন্ত্রিসভা সম্পর্কে বলা হয়েছে। অনেক ক্ষেত্রে দুইটিকে আলাদা করা যায় না। মন্ত্রণালয়: মোট মন্ত্রণালয় 43টি। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয় সহ মোট মন্ত্রণালয় ও বিভাগ 58টি। সর্বশেষ মন্ত্রণালয় ও বিভাগ: সংস্থাপন মন্ত্রণালয় পূর্ব নাম, যেটির বর্তমান নাম হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মৎস্য ও পশু সম্পদ মন্ত্রণালয়, যার বর্তমান নাম মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়, যার বর্তমান নাম পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। যোগাযোগ মন্ত্রণালয়, যার বর্তমান নাম সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তথ্য মন্ত্রণালয়, যার বর্তমান নাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয় এবং তাদের প্রতিষ্ঠান বা বিভিন্ন বিষয়: যেমন রাষ্ট্রপতি কার্যালয়, এটির 2টি বিভাগ রয়েছে, এক জনবিভাগ আর একটা হচ্ছে আপন বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2টি বিভাগ রয়েছে, একটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগ। সম্প্রতি 2টি বিভাগকে একত্রীকরণ করার ঘোষণা দেওয়া হয়েছে। এর পাশাপাশি হচ্ছে এর কার্যাবলী: বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কারা অধিদপ্তর। বাণিজ্য মন্ত্রণালয়, তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হচ্ছে বাংলাদেশ ট্যারিফ কমিশন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ চা বোর্ড, রপ্তানি উন্নয়ন বোর্ড, ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। শিল্প মন্ত্রণালয়, তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন, প্যাটার্ন ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক অধিদপ্তর। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিভাগ 2টি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। নৌ মন্ত্রণালয় বা নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ, সমুদ্র বন্দর কর্তৃপক্ষ অর্থাৎ চট্টগ্রাম, মংলা ও পায়রা বন্দর। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধিভুক্ত সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশ হাওর ও জলবায়ু উন্নয়ন অধিদপ্তর, যৌথ নদী কমিশন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হচ্ছে নব থিয়েটার, বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউশন, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে আছে গ্রন্থাগার বিভাগ ও বাংলাদেশ কপিরাইট অফিস। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্থ হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের হচ্ছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর। প্রতিষ্ঠান এবং মন্ত্রণালয় যেমন বিএসএস ও জনশুমারি হচ্ছে পরিকল্পনা মন্ত্রণালয়, সাবমেরিন ও স্পার্শ হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, সীমান্ত বিষয়ক হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, চলচ্চিত্র বিষয়ক হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। প্রতিষ্ঠান ও বিষয় মন্ত্রণালয় যেমন পরিকল্পনা কমিশন হচ্ছে পরিকল্পনা, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি প্রধানমন্ত্রীর কার্যালয়, আর পানি বন্টন ও বন্যা নিয়ন্ত্রণ হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট হচ্ছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিপিএসসি।
হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো বা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায়: কেন্দ্রীয় প্রশাসন ও মাঠ প্রশাসন। সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, আর মাঠ প্রশাসন হচ্ছে বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন। বাংলাদেশের স্তরবিশিষ্ট প্রশাসনিক কাঠামো 1. রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রপ্রধান; প্রধানমন্ত্রী, যিনি সরকার প্রধান; মন্ত্রিপরিষদ অর্থাৎ মন্ত্রীগণ; সচিবালয় হচ্ছে মন্ত্রণালয়ের প্রশাসনিক কেন্দ্রস্থল; মন্ত্রণালয় হচ্ছে মন্ত্রী ও নির্বাহী প্রধান বা সচিব প্রশাসনের প্রশাসনিক প্রধান; বিভাগ বা দপ্তর মন্ত্রণালয়ের অধীনে থাকে; উপবিভাগ ও শাখা হচ্ছে বিভাগের অধীনে। বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কাঠামো 2. কেন্দ্রীয় প্রশাসন বলতে 4টি স্তরকে বোঝানো হয়: সচিবালয়, মন্ত্রণালয়, অধিদপ্তর এবং পরিদপ্তর। সচিবালয় ও মন্ত্রণালয়, সেক্রেটারিয়েট ও অ্যান্ড মিনিস্ট্রি, বাংলাদেশ সরকারের প্রশাসনিক সদর দপ্তর এবং বাংলাদেশের মন্ত্রণালয়গুলো যৌথভাবে সচিবালয় বলা হয়ে থাকে বা সচিবালয় বলে। সচিবালয় গঠিত হয় মন্ত্রণালয়ের সমন্বয়ে। সচিবালয় বাংলাদেশের সামগ্রিক প্রশাসন ব্যবস্থার স্নায়ু কেন্দ্র। সরকারের সকল নির্বাহী বিভাগীয় কার্য সম্পন্ন হয় সচিবালয়ে। সরকারের কর্মসূচি, নীতি, পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন হয়ে থাকে সচিবালয়ে। প্রশাসনিক সংগঠনের পদ সোপানের সর্বোচ্চ স্তর হচ্ছে সচিবালয়। সকল ক্ষমতার আধার সচিবালয়। বাংলাদেশ সরকারের নীতি ও কর্মসূচি জন্ম লাভ করে সচিবালয়ে। বাংলাদেশের প্রশাসনিক সকল সিদ্ধান্ত গৃহীত হয় সচিবালয়। বাংলাদেশ প্রশাসন হলো এক কেন্দ্রিক এবং সচিবালয় হচ্ছে প্রাণকেন্দ্র। সচিবালয় ও মন্ত্রণালয় পারস্পরিক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ। সচিবালয় প্রশাসনিক প্রধান হচ্ছেন সচিব। জাতীয় জনসেবা দিবস বা ন্যাশনাল পাবলিক সার্ভিস ডে 23শে জুলাই। আন্তর্জাতিক জনসেবা দিবস হচ্ছে 23শে জুন। সচিবালয় 4টি: বাংলাদেশ সচিবালয় বা প্রধান সচিবালয়, জাতীয় সংসদ সচিবালয়, নির্বাচন কমিশন সচিবালয় এবং কর্ম কমিশন সচিবালয়। সচিবালয় একটি সাংগঠনিক এবং প্রশাসনিক শাখা হচ্ছে মন্ত্রণালয়। সচিবালয়ের নির্বাহী প্রধান হচ্ছেন মন্ত্রী এবং নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী। প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মুখ্য হিসাব নিরীক্ষক হচ্ছে সচিব। বাংলাদেশ সরকার মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা পরিচালনার দায়িত্ব মন্ত্রীর হাতে ন্যস্ত করেছেন 1997 সালে। মন্ত্রী প্রধান পরামর্শদাতা বা প্রধান উপদেষ্টা হচ্ছে সচিব। মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক বা প্রিন্সিপাল অ্যাকাউন্টিং অফিসার হলেন সচিব। অধিদপ্তর হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে প্রশাসনিক ইউনিট, যার প্রধান হচ্ছে মহাপরিচালক। আর পরিদপ্তর হচ্ছে অধিদপ্তরের অধীনস্থ বা অধীনে প্রশাসনিক ইউনিট, যার প্রধান পরিচালক। বাংলাদেশের কেন্দ্রীয় প্রশাসনের পদ সোপান বা হায়ারার্কি অফ সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেশন: মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব এবং সিনিয়র সহকারী সচিব। সর্বশেষ হচ্ছেন সহকারী সচিব। মন্ত্রিপরিষদ সচিবের কাজ হচ্ছেন মন্ত্রিপরিষদ বিভাগের সাচিবিক দায়িত্ব পালন করা। পদাধিকার বলে তিনি সুপারিয়র সিলেকশন বোর্ড বা এসএসবি সভাপতি। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টাদের শপথ অনুষ্ঠানের প্রধান সঞ্চালনা করেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় সাধন করেন। মুখ্য সচিবের কাজ হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে তার দায়িত্ব পালনে সাচিবিক সহায়তা প্রদান করা, সকল গোয়েন্দা সংস্থার সমন্বয় করেন এবং বৈদেশিক সরকার প্রধান প্রতিনিধি প্রোটোকল প্রদান করেন। সচিবের কাজ: মন্ত্রণালয়ের নির্বাহী প্রধানের প্রধান উপদেষ্টা, মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের মুখ্য হিসাব নিরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সুপারিয়র সিলেকশন বোর্ড বা এসএসবি হচ্ছে স্বায়ত্তশাসিত ও সরকারি কর্মকর্তাদের নথি নিরীক্ষা করে সিভিল সার্ভিসে পদোন্নতি সুপারিশ করে। সুপারিয়র সিলেকশন বোর্ড প্রথম গঠিত হয় 1972 সালে। প্রশাসনের বিভিন্ন স্তরে পদোন্নতির জন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে গঠিত সুপারিয়র সিলেকশন বোর্ড সুপারিশ করে থাকে। পদোন্নতির বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে এই সুপারিশ করা হয়। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি চূড়ান্ত হয়। পল্লী উন্নয়ন একাডেমি রয়েছে বাংলাদেশে 4টি, আর সেগুলো হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড, কুমিল্লায় অবস্থিত, প্রতিষ্ঠা 1959 সালে। পল্লী উন্নয়ন একাডেমি 1974 সালে প্রতিষ্ঠিত, অবস্থান বগুড়া। উন্নয়ন একাডেমি 2023 জামালপুর অবস্থিত। পল্লী উন্নয়ন একাডেমি 2023 প্রতিষ্ঠা, অবস্থান রংপুর। বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জে 2011 সালে প্রতিষ্ঠিত। বাংলাদেশ পল্লী উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট সিলেটে অবস্থিত, প্রতিষ্ঠা 1954 সালে। সিভিল সার্ভিস সিসিএস, যেটি 1786 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিভিল সার্ভেন্টদের নিয়ে গঠিত কোভিনেন্টেড সিভিল সার্ভিস। আইসিএস 1861 সালে এই নামকরণ করা হয়। আইসিএস সর্বপ্রথম আইসিএস অফিসার হচ্ছেন সত্যেন্দ্রনাথ ঠাকুর, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই। সিএসপি প্রতিষ্ঠিত হয় 1947 সালে। 1947 সালে দেশ বিভাগের পর নামকরণ করা হয় সিভিল সার্ভিস অফ
পাকিস্তান। 1972 সালে নামকরণ করা হয় বিএসসি বা বাংলাদেশ বিসিএস বা বাংলাদেশ সিভিল সার্ভিস। বাংলাদেশ সিভিল সার্ভিসের সংক্ষিপ্ত নাম হচ্ছে বিসিএস। সরকারি কর্মচারী নিয়োগ বা নির্বাচনের দায়িত্ব পালনের জন্য নির্বাচন করা হয় সিভিল সার্ভিস ক্যাডার। বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রাক্তন নাম হচ্ছে সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান। বিসিএস এর মূল নীতি ও পরিচালনা পরিষদ হচ্ছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের বর্তমান ক্যাডার সংখ্যা 26টি। চাকুরিতে প্রবেশের বয়সসীমা 32 করে অধ্যাদেশ জারি হয় 18 নভেম্বর 2024। সাধারণ ক্যাডার বর্তমানে 24টি, সেগুলো হচ্ছে প্রশাসন, আনসার, নিরীক্ষা ও হিসাব, সমবায়, শুল্ক, আবকারি, পরিবার পরিকল্পনা, খাদ্য, পররাষ্ট্র, তথ্য, পুলিশ, ডাক, রেলওয়ে, পরিবহন ও বাণিজ্যিক, কর এবং বাণিজ্য। এবং প্রশাসনিক ক্যাডার রয়েছে, প্রফেশনাল ক্যাডার রয়েছে 12টি, সেগুলো হচ্ছে সড়ক ও জনপথ, গণপূর্ত, জনস্বাস্থ্য প্রকৌশল, বন, স্বাস্থ্য, রেলওয়ে প্রকৌশল, পশু সম্পদ, মৎস্য, পরিসংখ্যান ও গবেষণা কর্মকর্তা, কারিগরি শিক্ষা, কৃষি, সাধারণ শিক্ষা। 2018 সালে 13 নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় ইকোনমিক ক্যাডারকে প্রশাসন ক্যাডারের সাথে ঐক্যভূত করে। বাংলাদেশ সিভিল সার্ভিস ও সিভিল সার্ভিসের আওতায় বহির্ভূত সকল চাকরি প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 32 বছর। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বা বিপিএসসি প্রতিষ্ঠিত হয় 8 এপ্রিল 1972 সালে। অবস্থান আগারগাঁও, বাংলাদেশ। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামকরণ করা হয় 22 ডিসেম্বর 1977। সরকারি কর্ম কমিশন গঠিত হয় সংবিধানের 137 থেকে 141 অনুচ্ছেদ অনুযায়ী। চেয়ারম্যান ও সদস্যের পদমর্যাদা আপিল বিভাগের বিচারপতিদের সমান। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী কমিশনারের সদস্য হবেন সর্বোচ্চ 20 জন। কমিশনের সদস্যের যোগ্যতা হচ্ছে অন্তত অর্ধেক সদস্য 20 বছর রাষ্ট্রীয় দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বা বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার সাভার, ঢাকায় অবস্থিত। এটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত 28 এপ্রিল 1984। এর প্রধান হচ্ছে রেক্টর। কাজ হচ্ছে বিসিএস ক্যাডারদের প্রশিক্ষণ দান। বিসিএস প্রশাসন একাডেমি বা বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন একাডেমি, যেটি বিসিএস প্রশাসন ক্যাডারদের প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে থাকে। অবস্থান শাহবাগ, ঢাকা। প্রতিষ্ঠা 21 অক্টোবর 1987। প্রধান হচ্ছেন রেক্টর আর অধীনে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এফএসএ বা ফরেন সার্ভিস একাডেমি, যেটি সুগন্ধা ভ্যালি রোডে অবস্থিত। প্রতিষ্ঠা 1996। অধীনে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কাজ, ফরেন সার্ভিস অফিসারদের প্রশিক্ষণ দান। বাংলাদেশের মাঠ প্রশাসন বা ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন অব বাংলাদেশ। মাঠ প্রশাসনের প্রথম ও সর্বোচ্চ ধাপ হল বিভাগীয় প্রশাসন। বিভাগীয় প্রশাসনের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা হলেন বিভাগীয় কমিশনার বা যিনি অতিরিক্ত এক সচিব। বিভাগীয় উন্নয়ন বোর্ডের সভাপতি হচ্ছে বিভাগীয় কমিশনার। জেলা প্রশাসনের প্রশাসনিক প্রধান হচ্ছেন জেলা প্রশাসক বা ডিসি বা ডেপুটি কমিশনার বা উপসচিব। বর্তমান জেলা কাঠামো গঠিত হয়েছিল মুঘল আমলে। জেলা প্রশাসন পদ সুপ্রতিষ্ঠিত হয় 1790 সালে। সরকার ও জনগণের মধ্যে মিলিত সেতু বন্ধন হিসেবে কাজ করে ডেপুটি কমিশনার। তৃতীয় ধাপ বা নিম্ন পর্যায়ে রয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের প্রশাসনিক প্রধান হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার বা ইউএনও বা যিনি সিনিয়র সহকারী সচিব। সদ্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাগণ প্রথম যোগদান করেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ে। মাঠ প্রশাসনে পদসুপান বা হিয়ারার্চি অফ ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশন। বিভাগীয় কমিশনার, এর পরবর্তী হচ্ছে জেলা প্রশাসক, এর পরবর্তী সিনিয়র সহকারী কমিশনার এবং সহকারী কমিশনার। স্থানীয় সরকার বা লোকাল গভর্নমেন্ট। স্থানীয় শাসন সম্পর্কে সংবিধানে বলা হয়েছে 59 এবং 60 নং অনুচ্ছেদে। উপমহাদেশে সর্বপ্রথম স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয় 1772 সালে। চালু করেন ওয়ারেন হেস্টিংস। স্থানীয় শাসন অর্ডিন্যান্স জারি হয় 1976 সালে। স্থানীয় সরকার ব্যবস্থা যে মন্ত্রণালয়ের অধীনে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। স্থানীয় শাসন কর্তৃপক্ষকে স্থানীয় সরকারও বলা হয়। স্থানীয় স্বায়ত্তশাসন হলো কোনো নির্দিষ্ট এলাকায় জনপ্রতিনিধিদের মাধ্যমে জনগণের জন্য জনগণের নিজস্ব শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। স্থানীয় সরকার কমিশন গঠিত হয় 1996 সালে। বাংলাদেশের কর্তৃত্বসম্পন্ন শাসন ব্যবস্থা দুভাগে বিভক্ত: স্থানীয় শাসন এবং স্থানীয় স্বায়ত্তশাসন, যেটি লোকাল গভর্নমেন্ট এবং লোকাল সেলফ গভর্নমেন্ট নামে পরিচিত। স্থানীয় সরকার হচ্ছে স্থানীয় সরকার জনগণের দ্বারা নির্বাচিত হয়, কাজের ক্ষেত্রে জনগণের কাছে দায়বদ্ধ থাকে এবং এর অধীনে হচ্ছে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ অন্তর্ভুক্ত। আর স্থানীয় প্রশাসন হচ্ছে স্থানীয় প্রশাসন সরকার দ্বারা নিযুক্ত হয়, কাজের ক্ষেত্রে সরকারের কাছে দায়বদ্ধ থাকে এবং উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক এবং বিভাগীয় প্রশাসন এর অন্তর্ভুক্ত থাকে। স্থানীয় সরকারের স্তর হচ্ছে 3টি: জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ। তবে সিটি কর্পোরেশন ও পৌরসভা ও স্থানীয় সরকার হিসেবে গণ্য হয়। অর্থাৎ গ্রাম্য স্তরে 3টি: জেলা, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ। আর শহরের স্তরে হচ্ছে 2টি: সিটি কর্পোরেশন এবং পৌরসভা। জনপ্রতিনিধিদের অপসারণ ও প্রশাসন নিয়োগের অধ্যাদেশ জারি। বিশেষ পরিস্থিতিতে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা এবং পৌরসভা সহ স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের জনপ্রতিনিধিদের অপসারণ করা এবং সেখানে প্রশাসক নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দিয়ে আইন সংশোধন করে আলাদা আলাদা অধ্যাদেশ জারি করেছে অন্তর্বর্তী সরকার 17 আগস্ট 2024 সালে।
জেলা পরিষদ আইন প্রবর্তন হয় 6 জুলাই 2000 সালে। প্রথম নির্বাচন হয় 2016 সালে। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে মোট জেলার সংখ্যা হচ্ছে 61টি। পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের অধীনে 3টি, অর্থাৎ রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান। জেলা পরিষদ গঠন: চেয়ারম্যান একজন, উপজেলা সংখ্যা অনুযায়ী 1টি করে সাধারণ সদস্য এবং 3টি উপজেলা মিলে একজন নারী সদস্য, তবে 2 জনের কম নারী সদস্য থাকতে পারবে না। মেয়াদ 5 বছর। নির্বাচনে ভোটার থাকেন ইউনিয়ন ও উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন নির্বাচিত প্রতিনিধিগণ, প্রধান নির্বাহী, চেয়ারম্যান, উপদেষ্টা, স্থানীয় সংসদ সদস্যগণ। উপজেলা পরিষদ 1976 সালে থানা পরিষদ গঠিত হয়। 1982 সালে স্থানীয় সরকার অধ্যাদেশ এবং 45টি থানাকে উপজেলা করা হয়। 1982 সালে অধ্যাদেশ সংশোধন করে নাম হয় উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনিক পুনর্গঠন। 1998 সালে 3 ডিসেম্বর পুনরায় উপজেলা আইন সংসদে পাস হয়। 2008 সালের 29 জুন স্থানীয় সরকার অধ্যাদেশ 2008 পাস হয় বা উপজেলা পরিষদ। সংবিধান 59(1) অনুচ্ছেদে বলা হয়েছে, আইন অনুযায়ী নির্বাচিত ব্যক্তিদের সমন্বয়ে গঠিত প্রতিষ্ঠানসমূহের উপর প্রজাতন্ত্রের প্রত্যেক প্রশাসনিক একাংশ স্থানীয় শাসকভার প্রদান করা হইবে। এক্ষেত্রে উপজেলা পরিষদ একটি প্রশাসনিক ইউনিট ও একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। উপজেলার সচিব হচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার। উপজেলার পরিষদের মেয়াদ নির্বাচিত হওয়ার পর প্রথম সভা থেকে পরবর্তী 5 বছর। উপজেলা পরিষদের নির্বাচিত সদস্য 3 জন, চেয়ারম্যান 1, ভাইস চেয়ারম্যান 2 জন, তার মধ্যে একজন নারী। উপজেলা পরিষদের সদস্য 1, উপজেলা পরিষদের নির্বাহী প্রতিনিধি 3 জন, পৌরসভায় থাকলে মেয়র আর সাধারণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং সকল ইউনিয়নের নারী সদস্যগণ। থানা ও উপজেলার মধ্যে পার্থক্য হচ্ছে, 1982 সালে জেলার পাশাপাশি থানার আদালতের কার্যক্রম চালানো শুরু হয়, অর্থাৎ যে থানায় ম্যাজিস্ট্রেট নিয়োগ করে আদালত চালু হয় সেই থানাকে উপজেলা ডাকা হয় বা বলা হয়। গ্রাম আদালত: জাতীয় সংসদে গ্রাম আদালত বিল পাস হয় 7 মে 2024 সালে। মোট সদস্য হবে 5 জন। প্রধান হবেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। ইউনিয়ন পরিষদ সচিবের পদের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ প্রশাসন কর্মকর্তা। ইউনিয়ন পরিষদ ক্ষুদ্রতম গ্রামীণ প্রশাসনিক ইউনিটের একক হচ্ছে ইউনিয়ন পরিষদ। মুঘল আমলে ইউনিয়ন পরিষদের নাম ছিল পঞ্চায়েত। 1870 সালে ইউনিয়ন কাউন্সিল থেকে ইউনিয়ন পঞ্চায়েত নামকরণ করা। 1972 সালে ইউনিয়ন পঞ্চায়েত থেকে ইউনিয়ন পরিষদ হয়। 1973 সালে স্থানীয় পরিষদ, থানা পরিষদ, জেলা পরিষদ এই স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয় 1973 সালে। স্থানীয় সরকার অধ্যাদেশের মাধ্যমে দলীয় প্রতীক থেকে প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচিত হয় 2016 সালে। ইউনিয়ন পরিষদ গঠিত হয় 1 জন চেয়ারম্যান, 9 জন সদস্য, 3 জন নারী সদস্য, মোট 13 জন নিয়ে। মেয়াদ 5 বছর। প্রথম নির্বাচন হয় 1973 সালে। 2021 সালে নির্বাচনটি হয় 10ম। সংরক্ষিত আসন চালু হয় 1997 সালে। এই পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন হয় 10টি। 2012 সালের জনশুমারি অনুযায়ী ইউনিয়ন পরিষদ সংখ্যা 4596টি। পৌরসভা বা মিউনিসিপ্যালিটি: ব্রিটিশ শাসনামলে 1866 সালে বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে পৌরসভা ছিল 3টি: ঢাকা পৌরসভা, চট্টগ্রাম পৌরসভা এবং যশোর পৌরসভা। পৌরসভা চেয়ারম্যান বর্তমান পদবি হচ্ছে মেয়র। পৌরসভা কমিশনারদের বর্তমান পদবি কাউন্সিলর। পৌরসভা মেয়র এবং কাউন্সিলরদের কার্যকাল হচ্ছে 5 বছর। ব্যয়বহুল পৌরসভা হিসেবে সর্বশেষ সংযোজিত হয় কক্সবাজার পৌরসভা। ঢাকা পৌরসভার প্রথম চেয়ারম্যান জেলা ম্যাজিস্ট্রেট স্কিনার। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান হচ্ছে রায়বাহাদুর আনন্দ চন্দ্র রায়। ঢাকা পৌরসভা ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশনে পরিণত হয় 1978 সালে। ঢাকা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ঢাকা সিটি কর্পোরেশন করা হয় 1990 সালে। ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন আবুল হাসনাত। ঢাকা সিটি কর্পোরেশন প্রথম নির্বাচিত মেয়র হচ্ছেন মোহাম্মদ হানিফ 1974 সালে। ঢাকা সিটি কর্পোরেশন বিলুপ্ত করা হয় 29 নভেম্বর 2011 সালে। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যাত্রা শুরু করে 1 ফেব্রুয়ারি 2012 সালে। পৌরসভা হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে, যেগুলো হচ্ছে 3/4 মানুষ ও কৃষি পেশায় নিয়োজিত থাকতে হবে, 33% ভূমি ও কৃষি প্রকৃতির হতে হবে, জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 1500 জন হতে হবে, জনসংখ্যা 50,000-এর কম হইবে না। সিটি কর্পোরেশন দেশে মোট সিটি কর্পোরেশন আছে 12টি। প্রথম হচ্ছে ঢাকা 1990 সালে, সর্বশেষ ময়মনসিংহ 12তম, প্রস্তাবিত ফরিদপুর। ঢাকা সিটি কর্পোরেশন আয়তন 1528 বর্গ কিলোমিটার। রাজুক হচ্ছে 1956 সালে ঢাকা এর পার্শ্ববর্তী এলাকাসমূহের উন্নয়ন ও পরিবর্ধনের বিশেষ ক্ষমতা নিয়ে সর্বপ্রথম ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট বা ডিআইটি প্রতিষ্ঠিত হয়। তৎকালীন ডিআইটি পরবর্তীকালে 1987 সালে উক্ত আইন সংশোধনের মাধ্যমে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুক হিসেবে প্রবর্তিত হয়। গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে রাজুক ডিটেইল এরিয়া প্ল্যান বা ডিএপি বা বিশদ অঞ্চল পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে। বর্তমানে 2022 থেকে 2035 সালের 3য় ডেফ বাস্তবায়ন করছে। উন্নয়ন কর্তৃপক্ষ আছে এমন: সিটি কর্পোরেশন 5টি, রাজুক, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, গাজীপুর। উন্নয়ন কর্তৃপক্ষ 2020। সিটি কর্পোরেশন হওয়ার শর্ত: জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটার 3000 জন হতে হবে এবং আয়তন হতে হবে 25 বর্গ কিলোমিটার। সিটি কর্পোরেশন প্রতিষ্ঠা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ 2012 সালে। জনসংখ্যায় বড় এবং ওয়ার্ড সংখ্যা 75, একে বলা হয় ক্লিন সিটি।
দ্বিতীয় সিটি কর্পোরেশন চট্টগ্রাম 1990, এটাকে হেলদি সিটি বলা হয়। রাজশাহীকে সিল্ক সিটি বলা হয়, 1990 সালে প্রতিষ্ঠিত। খুলনা 1990 সালে প্রতিষ্ঠিত, যাকে কুয়েত সিটি বলা হয়। সাইবার সিটি বলা হয় সিলেটকে, 2002 সালে প্রতিষ্ঠিত, আয়তনের সবচেয়ে ছোট। আর নারায়ণগঞ্জ 2011 সালে প্রতিষ্ঠিত, প্রথম মেয়র হচ্ছে সেলিনা হায়াত আইভী, অর্থাৎ নারী মেয়র। গাজীপুর 2013 সালে, আয়তনে বড় সিটি কর্পোরেশন, ওয়ার্ড সংখ্যা 57। ময়মনসিংহ 2018 সালে প্রতিষ্ঠিত বা সর্বশেষ, যেটি 12তম বাংলাদেশের সর্বশেষ সিটি কর্পোরেশন। প্রশাসনিক বিভাগ 1829 সালে বাংলাদেশ ভূখণ্ডে বিভাগ ছিল 3টি, চট্টগ্রাম, ঢাকা এবং রাজশাহী। স্বাধীনতার পূর্বে বাংলাদেশে বিভাগ ছিল 4টি। খুলনা বিভাগ 1960 সালে হয়। স্বাধীনতার পর বাংলাদেশে বিভাগ হয় 4টি: খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, রাজশাহী এবং ঢাকা বিভাগ। বর্তমানে বাংলাদেশে মোট প্রশাসনিক বিভাগ আছে 8টি। প্রস্তাবিত বিভাগ হচ্ছে 2টি, ফরিদপুর এবং কুমিল্লা। ফরিদপুরকে বিভাগ করার সাপেক্ষে সিটি কর্পোরেশন করার ঘোষণা করা হয় 2019 সালে। বৃহত্তম ফরিদপুরের 5টি জেলা রয়েছে: ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। আয়তনে বৃহত্তর 3টি বিভাগ হচ্ছে চট্টগ্রাম, ঢাকা ও কুমিল্লা। আয়তনে ক্ষুদ্রতর বিভাগ হচ্ছে 3টি: ময়মনসিংহ, সিলেট ও বরিশাল। ঢাকায় প্রশাসনিক জেলা আছে 13টি, চট্টগ্রামে আছে 12টি, খুলনা বিভাগে আছে 10টি, রাজশাহী বিভাগে আছে 8টি, সিলেট বিভাগে আছে 4টি, রংপুরে আছে 8টি এবং বরিশালে 6টি, সর্বশেষ ময়মনসিংহে 4টি। বৃহত্তম জেলা হচ্ছে 17টি। দেশভাগের পূর্বে পূর্ববঙ্গে জেলা ছিল 15টি। 1947 সালে দেশভাগের সময় নদিয়া জেলা থেকে বৃহত্তর কুষ্টিয়াকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করা হয় এবং গণভোটের মাধ্যমে বৃহত্তর সিলেট পাকিস্তানে যোগদান করলে জেলা হয় 17টি। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাকালীন জেলা ছিল 19টি। 1969 সালে বৃহত্তম জেলা ময়মনসিংহ থেকে টাঙ্গাইল ও বৃহত্তম বরিশাল থেকে পটুয়াখালী জেলা সৃষ্টি হয়। তাই টাঙ্গাইল ও পটুয়াখালী কোনোভাবেই বৃহত্তম জেলা নয়। প্রকাশ থাকে যে বৃহত্তম জেলা 19টি, উত্তর করলে ভুল হবে। স্বাধীন বাংলাদেশে প্রথম নবগঠিত জেলা হচ্ছে জামালপুর, 20তম। প্রশাসনিক পুনর্বিন্যাসের দ্বারা 66টি জেলা গঠন করা হয় 1984 সালে। বাংলাদেশে গঠিত প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম, 1666 সালে। জেলার শ্রেণীবিন্যাস: এ শ্রেণী হচ্ছে 8টির বেশি উপজেলা থাকতে হবে, বি শ্রেণী হচ্ছে 5 থেকে 7টি উপজেলা থাকতে হবে, আর সি শ্রেণী হচ্ছে 5টির কম উপজেলা থাকতে হবে বা থাকলেই হবে। বিশেষ ক্যাটাগরির জেলা রয়েছে 6টি। অবস্থানগত কারণে বেশি গুরুত্ববহ জেলাকে বিশেষ ক্যাটাগরি অন্তর্ভুক্ত করা হয়, যথা ময়মনসিংহ, খুলনা, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম ও রাজশাহী। আয়তনে ও জনসংখ্যায় বৃহত্তম ও ক্ষুদ্রতম: আয়তনে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম, আর জেলা হচ্ছে রাঙ্গামাটি, উপজেলা শ্যামনগর, সাতক্ষীরা, ইউনিয়ন সাজেক, রাঙ্গামাটি, আর সিটি কর্পোরেশন হচ্ছে গাজীপুর। আয়তনে ক্ষুদ্রতম হচ্ছে বিভাগ ময়মনসিংহ, জেলা নারায়ণগঞ্জ, উপজেলা শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও ইউনিয়ন হচ্ছে হাজীপুর ভোলা, সিটি কর্পোরেশন সিলেট। জনসংখ্যায় বৃহত্তম হচ্ছে বিভাগ ঢাকা, জেলা ঢাকা, উপজেলা সাভার ঢাকা, ইউনিয়ন দামসোনা সাভার, আর সিটি কর্পোরেশনের মধ্যে আছে ঢাকা উত্তর। জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ হচ্ছে বরিশাল, জেলা বান্দরবন, উপজেলা জোড়াছড়ি, রাঙ্গামাটি, ইউনিয়ন সেন্ট মার্টিন, কক্সবাজার, সিটি কর্পোরেশনের মধ্যে আছে বরিশাল। NICAR বা নিখার হচ্ছে ন্যাশনাল ইমপ্লিমেন্টেশন কমিটি ফর অ্যাডমিনিস্ট্রেটিভ রিকগনিশন বা রিফর্ম। প্রতিষ্ঠা 1982 সালে। প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি এটি। কাজ হচ্ছে নতুন বিভাগ, জেলা, সিটি কর্পোরেশন, থানা, উপজেলা, পৌরসভা গঠনের প্রস্তাব বিবেচনা করে। NILG হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। অবস্থান হুমায়ুন রোড, ঢাকা। প্রতিষ্ঠা 1969 সালে। এটি স্থানীয় বা জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট, অধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের। প্রধান হচ্ছেন মহাপরিচালক। প্রশাসনিক ইউনিট বা সংখ্যা: বিভাগ আছে 8টি, প্রস্তাবিত 2টি, ফরিদপুর এবং কুমিল্লা। উপজেলা হচ্ছে 495টি, নতুন 3টি জেলা হচ্ছে মাদারীপুরের ডাসার, কক্সবাজারের ঈদগাঁ এবং সুনামগঞ্জের মধ্যনগর। থানা 666টি। সিটি কর্পোরেশন 12টি, সর্বশেষ প্রস্তাবিত 13তম ফরিদপুর। পৌরসভা 330টি, সর্বশেষ শ্যামনগর, সাতক্ষীরা। ইউনিয়ন 4596টি। স্থানীয় সরকারের সর্বনিম্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। গ্রাম হচ্ছে 90,049টি, ষষ্ঠ আদমশুমারি অনুযায়ী। প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ডিফেন্স মিনিস্ট্রি। বর্তমান দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টাস্ক ফোর্স হচ্ছে সেনা, নৌ এবং বিমান বাহিনীর সম্মিলিত দল। যৌথ বাহিনী 1971 সালের 21শে নভেম্বর বাংলাদেশের মুক্তিবাহিনী ও ভারতের সেনাবাহিনী নিয়ে যৌথ বাহিনী গঠিত হয়। এর প্রধান ছিলেন জগদীশ সিং আরোরা। সোর্ড অফ অনার হচ্ছে প্রতিরক্ষা বাহিনীর চৌকস ক্যাডারদের সর্বোচ্চ সম্মাননা। প্রথম প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ, 1971-72। দায়িত্ব: সশস্ত্র বাহিনী, আন্তঃবাহিনী দপ্তর ও প্রতিরক্ষা সহায়ক অন্যান্য দপ্তর ও সংস্থার সমন্বয় সাধন।
সেনাবাহিনী স্লোগান হচ্ছে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্রে আমরা, দেশের তরে। ক্রস চিহ্নিত দুইটি তরবারি ও উপরে কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা হচ্ছে প্রতীক। সর্বোচ্চ পদ হচ্ছে জেনারেল, প্রথম প্রধান এম এ জি ওসমানী। মিলিটারি একাডেমি হচ্ছে ভাটিয়ারি, চট্টগ্রাম। বাংলাদেশ নৌবাহিনী স্লোগান শান্তিতে সংগ্রামে, সমুদ্রে দুর্জয়। কাচি বেষ্টিত নোঙ্গর ও এর উপর শাপলা। সর্বোচ্চ পদ অ্যাডমিরাল, প্রথম প্রধান ক্যাপ্টেন নুরুল হক। এয়ারফোর্স একাডেমি যশোরে অবস্থিত। বাংলাদেশ বিমান বাহিনী স্লোগান বাংলার আকাশ রাখিব মুক্ত, উড়ন্ত ঈগল ও এর উপরে শাপলা। সর্বোচ্চ পদ এয়ার চিফ মার্শাল। প্রধান হচ্ছেন প্রথম প্রধান একে খন্দকার। নেভাল একাডেমি চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত। যুদ্ধজাহাজ এর তথ্যকণিকা বনৌজা বঙ্গবন্ধু। দেশের প্রথম নৌবহরের নাম। বৈশিষ্ট্য, দেশের বৃহত্তম জাহাজ ধরন ফ্রিগেট। বনৌজা পদ্মা, দেশের তৈরি প্রথম যুদ্ধজাহাজ ধরন অফশোর পেট্রোল ভেসেল। বনৌজা নবযাত্রা এবং জয়যাত্রা হচ্ছে সাবমেরিন। 2017 সালে বাংলাদেশ 41তম দেশ হিসেবে চীন থেকে সাবমেরিন কিনে নেয়। সাবমেরিন ঘাঁটি অবস্থিত কক্সবাজারের পেকোয়ায়। জাতীয় শহীদ সেনা দিবস 25শে ফেব্রুয়ারি। দেশের 18তম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হন 23শে জুন 2024 সালে। সেনাপ্রধানের মেয়াদ 4 বছর। সেনাবাহিনীতে তার কর্তৃত্বপূর্ণ অবদানের জন্য তিনি ভূষিত হন সেনা গৌরব পদক ও অসামান্য সেনা পদকে। সশস্ত্র বাহিনী বিভাগ বা আর্ম ফোর্স ডিভিশন গণতন্ত্রী বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সমান্তরাল বিভাগ। সশস্ত্র বাহিনী গঠিত হয় 21শে নভেম্বর 1971 সালে। সশস্ত্র বাহিনীর অধীন হচ্ছে সেনা, নৌ এবং বিমান বাহিনী। প্রতিরক্ষা বাহিনী, সেনা, নৌ এবং বিমান বাহিনী। সেনা বেসামরিক বাহিনী হচ্ছে পুলিশ বা সিভিল। আধা বেসামরিক বাহিনী বা আধা সামরিক বাহিনী হচ্ছে বা প্যারামিলিটারি হচ্ছে বিজিবি। বাংলাদেশ আনসার ও কোস্ট গার্ড অধীন প্রধানমন্ত্রী কার্যালয়। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। বাংলাদেশ সামরিক জাদুঘর অবস্থিত বিজয় সরণি, তেজগাঁও, ঢাকা। স্বাধীন বাংলাদেশের প্রথম জেনারেল পদবি লাভ করেন মইনুল আহমেদ। আইএসপিআর হচ্ছে ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন, আন্তঃসেবা সংযোগ অধিদপ্তর। 1972 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি তথ্য প্রচার, জনসাধারণ ও প্রেস যোগাযোগ সংক্রান্ত বিষয়ে সশস্ত্র বাহিনী ও অন্যান্য প্রতিরক্ষা সংস্থার চাহিদা পূরণের দায়িত্ব দেওয়া হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অধীনস্থ প্রতিষ্ঠানসমূহ বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর, কারা অধিদপ্তর, পুলিশ অধিদপ্তর, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ কোস্ট গার্ড, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এনটিএমসি, তদন্ত সংস্থা, অপরাধ ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ভিজিভি বা বর্ডার গার্ড বাংলাদেশ। যাত্রা শুরু করে 29শে জুন 1795 সালে রামগড় লোকাল ব্যাটালিয়ন নামে। 1972 সালে আগের নাম ছিল ইপিআর, বর্তমান নাম হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ। 2010 সদর দপ্তর পিলখানা, ঢাকা। নীতিবাক্য বা স্লোগান হচ্ছে সীমান্তের অতন্দ্র প্রহরী। ট্রেনিং সেন্টার এন্ড স্কুল হচ্ছে চট্টগ্রামের সাতখানিয়া বাইতুল ইজ্জতে। বাংলাদেশ বিডিআর বিদ্রোহ হয় 25 থেকে 26শে ফেব্রুয়ারি 2009 সালে। এই বিদ্রোহের সেনা অফিসার মারা যায় 57 জন। বাংলাদেশ পুলিশ বাংলাদেশের প্রধান বেসামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রধান কার্যালয় ফুলবাড়িয়া, ঢাকা। নীতিবাক্য বা স্লোগান হচ্ছে শান্তি, শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি। বাংলাদেশ পুলিশ একাডেমি সরদা, রাজশাহী। প্রতিষ্ঠা 1912 সালে। প্রধানকে বলা হয় অধ্যক্ষ। পুলিশ স্টাফ কলেজ, মিরপুর, ঢাকা। প্রতিষ্ঠা 17 নভেম্বর 2000 সালে। প্রধানকে বলা হয় রেক্টর। র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন অভ্যন্তরীণ সন্ত্রাস দমনের জন্য গঠিত চৌকস বাহিনী। গঠিত 26শে মার্চ 2004 সালে। সদর দপ্তর কুর্মিটোলা, ঢাকা। প্রাথমিক নাম র্যাপিড অ্যাকশন টিম বা RAT, র্যাড। স্লোগান বাংলাদেশ আমার অহংকার। গঠন করা হয় 40% পুলিশ, 40% সশস্ত্র বাহিনী, 5% বিজিবি, 5% আনসার, 1% কোস্ট গার্ড এবং 1% সিভিল প্রশাসন দ্বারা। আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্ডিন্যান্স 1979 এবং এর 6 নং ধারা সংশোধন করে র্যাব গঠিত হয়। পিবিআই বা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন প্রতিষ্ঠা 2012 সালে। যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের আদলে তৈরি হয়েছে এটি। বিশেষ তথ্য, পুলিশের সর্বোচ্চ পদ হচ্ছে মহাপুলিশ পরিদর্শক বা ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ বা আইজিপি। পুলিশের প্রধান পদমর্যাদা হচ্ছে সিনিয়র সচিব। বাংলাদেশে পুলিশের প্রথম আইজিপি হচ্ছে এম এ খালেক। প্রথম নারী সদস্য নিয়োগ হয় পুলিশের 8 জুন 1974 সালে। বাংলাদেশের প্রথম মডেল থানা হচ্ছে বালুখা, ময়মনসিংহ। বর্তমানে মডেল থানা রয়েছে 62টি। BPWN হচ্ছে বাংলাদেশ পুলিশ ওমেন নেটওয়ার্ক। 999 হচ্ছে বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের জরুরি সেবা নম্বর।